সুনাম ছিল। স্থানীয়রা অদ্ভুত আওয়াজ এবং ভুতুড়ে চেহারা নিয়ে ফিসফিস করে, কিন্তু সারার গল্পগুলিকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি সম্প্রতি তার প্রয়াত খালার কাছ থেকে বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এবং একটি ঝড়ের রাতে তিনি সেখানে তার প্রথম সন্ধ্যা কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সে যখন কম্পমান সিঁড়ি বেয়ে উঠল, বাতাস বাইরে চিৎকার করে জানালাগুলোকে ঝাঁকুনি দিয়ে উঠল। বজ্রধ্বনি এবং বজ্রপাত সংক্ষেপে হলওয়েগুলিকে আলোকিত করে, চিকিমিকি করে। খালি করিডোরে সারার পদধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, প্রতিটি পদক্ষেপ যেন তার চেয়ে বেশি সময় ধরে প্রতিধ্বনিত হয়। তিনি তার ঘরে পৌঁছেছেন, একটি বিশাল জায়গা যেখানে ধুলো পর্দায় আবৃত একটি বিশাল 4 পোস্টার বিছানা দ্বারা আধিপত্য। সে বিছানায় তার সুটকেস রাখলো এবং পাজামা বের করে খুলল। ফ্লোরবোর্ডগুলি তার ওজনের নিচে অশুভভাবে। তিনি যখন পরিবর্তন করতে শুরু করলেন, বজ্রপাতের একটি বিপর্যয় বাড়িটিকে অন্ধকারে নিমজ্জিত করে দিল। সারা তার ফোনের জন্য বিড়বিড় করে, তার আলো ব্যবহার করে বেডসাইড টেবিলে অ্যান্টিক তেলের বাতি খুঁজে বের করে। তিনি একটি ম্যাচ মারলেন এবং বাতিটি রুম জুড়ে একটি উষ্ণ, দোদুল্যমান আভা ছড়িয়ে দিল। আরামদায়ক আলো তার উপর স্থির হওয়া অস্বস্তির অনুভূতিকে তাড়া করেনি। দেয়ালে ছায়া নাচছে এবং ঘরটি বাতাসের প্রতিটি দমকা হাওয়ায় কান্নাকাটি করছে। সে জানালা দিয়ে বৃষ্টির শব্দ শুনতে পেল, একটা অবিরাম ড্রামের শব্দ। হঠাৎ ঝড়ের ধাক্কাধাক্কির মধ্যে সে অন্য কিছু শুনতে পেল, একটি ক্ষীণ, প্রায় অদৃশ্য ফিসফিস। সে নিথর হয়ে মনোযোগ দিয়ে শুনছিল। এটি যত তাড়াতাড়ি এসেছিল তত তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু সে একা নয় এমন অনুভূতিকে কাঁপতে পারেনি। নিজেকে ভুল প্রমাণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, সারা বাড়িটি অন্বেষণ করতে রওনা হন। তিনি হলওয়ের নিচে চলে গেলেন, বাতিটি তার সামনে ভয়ঙ্কর ছায়া ফেলেছে। যখন সে একটি আয়নার পাশ দিয়ে গেল, সে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং তার পিছনে একটি মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখল। তিনি চারপাশে চাবুক মারলেন, কিন্তু হলওয়ে খালি ছিল। তিনি চলতে থাকলে তার হৃদয় কেঁপে উঠল, বাড়ির প্রতিটি চিৎকার এবং আর্তনাদ তার ভয়কে বাড়িয়ে তুলছে। তিনি বিশাল সিঁড়িতে পৌঁছে নিচে নামতে শুরু করলেন, প্রতিটি ধাপ শেষের চেয়ে ভারী মনে হচ্ছে। অর্ধেক নিচে একটি শক্তিশালী দমকা হাওয়া সামনের দরজা খুলে দিল এবং সে দরজায় দাঁড়িয়ে থাকা একটি মূর্তি দেখতে পেল, লম্বা, খাটো, ফাঁপা চোখ যা অন্ধকারকে ভেদ করছে বলে মনে হচ্ছে। তিনি চোখ বুলিয়ে নিলেন এবং চিত্রটি অদৃশ্য হয়ে গেল। কাঁপতে কাঁপতে সে দরজা বন্ধ করে উপরের তলায় ফিরে যেতে লাগলো। তার হাত ব্যানিস্টার স্পর্শ করেছে এবং সে ঠান্ডা এবং পাতলা কিছু অনুভব করেছে। তার হাত পিছনে টেনে সে দেখতে পেল এটি একটি ঘন, গাঢ় পদার্থ রক্তে ঢেকে আছে। তার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল, বাতিটি বন্যভাবে জ্বলছে, অদ্ভুত ছায়া ফেলেছে যা তার কাছে পৌঁছেছে বলে মনে হচ্ছে। সে তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর আবার ফিসফিস শুরু হলো, এবার আরো জোরে। একে একে সব জায়গা থেকে আসা মনে হলো। সে তার কানের উপর তার হাত চেপে ধরেছিল, এটি আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু কণ্ঠস্বরগুলি আরো জোরে, আরো জোরালো হয়ে উঠল। আপনার এখানে থাকা উচিত নয়, তারা হিস করে উঠল। এখন চলে যান, নয়তো একই পরিণতি ভোগ করুন। মরিয়া হয়ে তিনি পালানোর জন্য ঘরটি স্ক্যান করেছিলেন, কিন্তু জানালাগুলি নড়বে না। ফিসফিসগুলি চিৎকারে রূপান্তরিত হয়েছিল এবং সে তার দর্শনের কোণে আকৃতিগুলিকে নড়তে দেখেছিল, বাঁকানো মুখ এবং ফাঁপা চোখ সহ ভৌতিক রূপ। প্রদীপটি শেষবারের মতো জ্বলে উঠল এবং তাকে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত করে বেরিয়ে গেল। তাপমাত্রা কমে গেছে এবং সে অনুভব করতে পারছে বরফের হাত তার স্পর্শ করছে, তার কাপড় চুলের দিকে টানছে। সে চিৎকার করেছিল, কিন্তু অভিশপ্তের কোরাসে তার কণ্ঠ হারিয়ে গিয়েছিল। পিচ কালো ঘরে সে কিছুই দেখতে পেল না, কিন্তু সবকিছু অনুভব করল, ঠান্ডা, মৃত্যু, হতাশা। বাড়িটি তার দাবি করেছিল, ঠিক যেমন এটি আগে আরো অনেককে দাবি করেছিল। যখন ঝড় চলে গেল, পাহাড়ের বাড়িটি নীরব এবং স্থির হয়ে রইল, এর গোপনীয়তা আরো একবার লুকিয়ে গেল। স্থানীয়রা নীরব সুরে নতুন নিখোঁজ হওয়ার কথা বলেছিল, সারার নামটি এই দেয়ালের মধ্যে যারা অদৃশ্য হয়ে গিয়েছিল তাদের দীর্ঘ তালিকায় যুক্ত করেছে। কিংবদন্তি বেড়েছে, কিন্তু কেউ আবার ভিতরে পা রাখার সাহস করেনি। এবং ঝড়ের রাতে ফিসফিস চলতে থাকে, শোনার মতো বোকা কাউকে ডাকতে থাকে।